এখনকার দিনে কারো শত্রু হবার জন্য তার সাথে কোনো কিছু করার দরকার হয় না। আপনি নিজের জীবনে ভালো আছেন আর ভালো কিছু করছেন, আপনাকে সবাই প্রশংসা করছে দেখলেই অটোমেটিক কিছু পাবলিক আপনার পেছনে লেগে যাবে আপনার ক্ষতি করার জন্য। আবার কিছু মানুষ তো এমনও আছে, আপনার বাঁকা ছায়াটা দেখলে সেটা নিয়েও সমালোচনা করতে একদম দ্বিধাবোধ করবে না। তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা বাদ দিয়ে দিন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাঁচুন, মানুষের জন্য নয়। সবকিছুর আগে নিজেকে প্রাধান্য দিন। আপনাকে কষ্ট দেওয়া মানুষগুলোর কাছ থেকে যতটা সম্ভব দূরে সরে আসুন, যতদিন না তারা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারছে। কাউকে খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করাটা বোকামি। একজন ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করুন, কারণ দিন শেষে আপনি নিজের জীবনের অনেক দাবি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি। সকালে উঠে প্রথমে নাস্তা রেডি করে নিচ্ছি, যদিও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আসলে কতটা অসুস্থ। ঠান্ডায় একদম কথাই বলতে পারছি না। তারপরও কি করার বলেন তো, প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজগুলো তো করতে হবে। আর বাসায় এই মুহূর্তে কেউ নেই, আমি আর আমার ছেলেটাই বাসায় আছি। তো ছেলেকে প্রথমে বলেছিলাম বাহির থেকে নাস্তা নিয়ে আসার জন্য, তো ও বললো না, বাসায় হালকা পাতলা কিছু একটা করে দাও। তখন রুটি আর ডিম ভাজিই করেছি। এরপর আমি একটু বাইরে গিয়েছিলাম মেয়েকে কলেজ থেকে আনার জন্য। তো তখন আসার পথে টুকিটাকি কিছু কেনাকাটা করে আনলাম, তো সেগুলো আবার একটু বের করে নিচ্ছি। ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো সব আইটেমগুলো ছিল শুকনো আইটেম, আর বেশ কিছু সস নিয়েছি। এটা হচ্ছে বারবিকিউ সস। এই সসটা হচ্ছে থাইল্যান্ডের, মেড ইন থাইল্যান্ডের। এই সসটা কিন্তু অনেক ভালো, আর দাম হয়তো আমাদের বাংলাদেশিটার তুলনায় একটু বেশি। আর এটা হচ্ছে টমেটো সস, যেটা হট টমেটো সস। আর একটা হচ্ছে ধনিয়া পাতা সস। এখন যেহেতু অ্যাভেলেবেল ধনিয়া পাতা নেই, থাকলেও সেটা বেশি একটা ভালো না। আর এই ধনিয়া পাতা সসটা হাতের কাছে থাকলে কি হয়, যখন প্রয়োজন হয় আমরা কিন্তু ব্যবহার করে নিতে পারি। এছাড়াও টুকিটাকি অনেক বাজার এনেছি, বাচ্চাদের জন্য কিছু শুকনো খাবারও এনেছি, যদিও সেগুলো আলাদা করে রাখা আছে। তো এরপর চলে এলাম একটু পাখির বেলকনিতে। আজকে কিন্তু পাখির বেলকনিতে আমি অনেকটা সময় কাজ করেছি। পাখির খাবার পানি চেঞ্জ করেছি, খাবার দিয়েছি নতুন করে, তারপর হচ্ছে এদেরকে এগ ফোড দিয়েছি। আর সেই সঙ্গে এই যে দেখুন, পাখির খাঁচার মধ্যে বেশ কিছু কাগজ কেটে দিয়েছি। এই কাগজগুলো দিলে কি হয়, এরা টেনে টেনে নিয়ে তারপর বাসা তৈরি করে। আর এই পাখিগুলো শীঘ্রই হয়তো ডিম দেবে, যে কারণে এই পাখিগুলো এভাবে খাঁচার মধ্যে যেটা পাচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে। লাপাট পাখির যখনই ডিম দেওয়ার সময় হয়, তখনই কিন্তু তারা বাসার মধ্যে যেটাই পায়, মানে খাঁচার মধ্যে যেটা পাবে সেটাই তাদের বাসায় নিয়ে স্টক করবে। আর পুরো বাসাটাকে কাভার করে ঢেকে দেবে, যেন কোনো মানুষ তাদেরকে দেখতে না পারে। এই যে দেখেন কাগজগুলো নিয়ে কিভাবে টানাটানি করছে, জিনিসগুলো দেখতেই না অনেক বেশি ভালো লাগছে। আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। একটা কাগজও কিন্তু এখানে থাকবে না, সবগুলো কাগজ এক এক করে নিয়ে নেবে। এর আগেও কিন্তু এদের বাসার মধ্যে অনেক ধরনের জিনিসপত্র দেয়া হয়েছে, সেগুলো সব বাসায় নিয়ে বাসা বেঁধেছে। অনেকদিন পর্যন্তই দেখছি এরা খড়কুটা খুঁজছে। তো আবারও কিন্তু নতুন করে কিছু কাগজ কেটে দিলাম, এগুলো হয়তো বা দুপুরের মধ্যে সবগুলোই বাসার ভিতরে নিয়ে নেবে। এদের ভাব দেখে বোঝা যাচ্ছে এরা খুব শীঘ্রই ডিম পারবে, যে কারণে বাসা তৈরি করছে। এই যে দেখেন, সব খাঁচার মধ্যে কিন্তু আমি কাগজ দিয়ে রেখেছি। যে পাখিতে এখন পর্যন্ত বাসা করার কোনো আগ্রহ দেখাচ্ছে না, তারা খুব শীঘ্র ডিম দিবে না, সেটা বোঝাই যাচ্ছে। আর এই কাগজগুলো কিন্তু এরা খুব তাড়াতাড়ি নেবেও না। যখন এদের বাসা করার সময় হবে, তখন এই কাগজগুলো তারা বাসায় টেনে নিয়ে যাবে। তো আমার এই নতুন হলুদ পাখিগুলো কিন্তু এনেছি অনেকদিন হয়েছে, এখন পর্যন্ত ডিম দেওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। এছাড়াও আরো কয়েক জোড়া পাখি কিন্তু ডিম দেবে কিনা আদৌ জানি না। তো পাখিগুলো শীঘ্র চেঞ্জ করে আনতে হবে। আর এই যে দেখেন, নতুন করে আমার এই লাভবাটির বাচ্চা দিয়েছে।
এখানে 4টা ডিম দিয়েছিল, 4টা বাচ্চাই মাশাআল্লাহ ফুটেছে। আলহামদুলিল্লাহ এখন কতদিন বেঁচে থাকে সেটা জানি না, একটা বাচ্চা কিন্তু অনেক ছোট। এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর ছানাই কিন্তু মাত্র আপনাদেরকে দেখিয়েছি। ছানাগুলো কিন্তু দেখতে এরকমই হবে। এর আগেও কিন্তু 3টা ছানা রয়েছে যারা এখন অলরেডি অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন, যাদেরকে আমি আলাদা করে উপরের খাঁচায় রেখে দিয়েছি। আর এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার লক্ষ্মী একজোড়া পাখির ছানা, বাট সেই দুইটা এখন নেই, কারণ ওদের মধ্যে যে বাবা পাখিটা ছিল সেটা আমার ছেলে কোনোভাবে এক্সিডেন্টলি ধরতে গিয়ে মেরে ফেলেছে। আর মা পাখিটা কোনো পাখির সঙ্গেই জোড়া নিচ্ছিল না, তাই সেটাকে সেল করে দিয়েছিলাম। তো অনেকক্ষণ তো পাখি নিয়ে গল্প করলাম, এরপর চলে এলাম রান্নার আয়োজন করতে। আজকে আমি ইলেকট্রিক চুলাতেই রান্না করব। আর হ্যাঁ, আজকে রান্না করব রাঁধুনি প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানি। আর এতটা সহজভাবে রান্না করব যে কেউ খুব সহজেই রান্না করে নিতে পারবেন, যে কোনো নতুন রাঁধুনি আপুরা অথবা ব্যাচেলার ভাইয়ারা। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। তাহলে চলুন চলে যাই আজকে চিকেন বিরিয়ানির মূল রেসিপিতে। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি রেগুলার কাট করা চিকেন নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আমরা সাধারণত বাসায় রান্না করার জন্য যেভাবে রেগুলার কাট করি সেভাবেই কিন্তু কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এরপর মাংসগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে 3 টেবিল চামচ পরিমাণ দই আর সামান্য একটু লবণ দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা বেশি সময় রাখতে হবে না, শুধুমাত্র মাখিয়ে আপনি 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে। এরপর কয়েক টুকরা আলু গোটা গোটা করে কেটে নিয়ে তারপর সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, এটা জাস্ট একটু কালারের জন্য আমি দিয়েছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন ক্লিন করেছি তার কিছু পানি ছিল, সেটা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে মুছে ফেলেছি। আর এর কারণটা কি সেটা আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু টিপস রয়েছে। প্যানের মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। হালকা একটু তেলটা গরম করে নিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু ব্রেস্তা করা যাবে না। আর সেই সঙ্গে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি প্যাকেট মশলা। সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিব। প্রথমে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। এরপর ঢাকনাটা খুলে সামান্য একটু পানি অ্যাড করে নিব, যেন মশলাটার নিচে পুড়ে না যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 3 মিনিটের মতো আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব। মশলাটা যখন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমস্ত তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে। এখন কিন্তু মশলা থেকে দারুণ একটা ফ্লেভার আসছে। এ পর্যায়ে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন বলে দিচ্ছি কেন আমরা টিস্যু পেপার দিয়ে হাঁড়িটা পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে বিষয়টা হাঁড়ি পরিষ্কার করা ছিল না, ফ্রাই প্যানের মধ্যে যে পানিগুলো ছিল সেই পানিগুলো আমি যদি এই চুলার তাপে টানিয়ে নিতাম তাহলে ফ্রাই প্যানের গায়ে একটা দাগ পড়ে যেত। আর সেই দাগ থেকে কিন্তু আস্তে আস্তে ফ্রাই প্যানগুলো নষ্ট হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন বিশেষ করে ফ্রাই প্যানের পানিগুলো চুলায় বসানোর আগেই ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য। এতে করে ফ্রাই প্যানগুলো বেশি দিন ভালো থাকবে। কারণ আমি ফ্রাই প্যান অনেক ব্যবহার করেছি আর অনেক নষ্ট করেছি, যেটা আপনারা ভিডিওর মধ্যে অনেক সময় দেখে থাকেন যে আমি অনেক ফ্রাই প্যান কিন্তু নষ্ট করে ফেলেছি। আসলে মানুষ দেখতে দেখতে এবং একটা কাজ করতে করতে কিন্তু শিখে যায়। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নার রেসিপির কথা ভুলেই গিয়েছিলাম। তো মাংসটা মশলার মধ্যে দিয়ে আমি কিন্তু 5 মিনিটের মতো এটা ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। এরপর আমি আলুগুলোকে অ্যাড করে দিয়েছি, যেহেতু আমাদের আলুগুলোকেও সিদ্ধ করে নিতে হবে। আগে থেকে যেহেতু আমাদের লবণ দিয়ে মাংসটা ম্যারিনেট করা ছিল, তাই আমি লবণটা চেক করে তারপরে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এখানে অবশ্যই লবণটা চেক করে দিতে হবে, তা না হলে কিন্তু লবণ কম বেশি হয়ে যেতে পারে। আলু দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো মাংস আর আলুটাকে একসাথে কষিয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে বিরিয়ানির জন্য মাংসটা রেডি করছি, তাই এখানে আমি কোনো প্রকার পানি কিন্তু অ্যাড করব না। শুধুমাত্র দুধ দিয়ে আজকে মাংস এবং আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি এখানে 1/2 লিটার মতো দুধ অ্যাড করে দিয়েছি। আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধটা পানি দিয়ে গুলিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি মাঝখানে একটু ঢাকনাটা সরিয়ে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। মাংসটা রান্না করার সময় যদি সামান্য একটু চিনি অ্যাড করা যায় তাহলে মাংসের মধ্যে ঝাল আর মিষ্টির একটা ফ্লেভার থাকবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণ মাংসটাকে একদম শুকনা করে ফেলেছি। এখন আমি আরেকটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। যেহেতু আমাদের চিকেনের মধ্যেও অনেকটা তেল রয়েছে, তাই আমাদের কিন্তু তেলটা হিসেব করেই দিতে হবে, তা না হলে বিরিয়ানির মধ্যে কিন্তু অনেকটাই তেল হয়ে যাবে।
তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আর সেই সঙ্গে কাঁচামরিচ ফালি দিয়েছি 3-4 পিস। খুব বেশি একটা কাঁচামরিচ অ্যাড করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি আমি কালো জিরা পোলার চাল। এখানে আমি কালো জিরা পোলার চালটা অ্যাড করেছি, আর এই চালটা কিন্তু আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে পানিটা ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় চিকেন বিরিয়ানিটা চিনি গুঁড়া পোলার চাল অথবা কালিজিরা পোলার চাল দিয়ে সব থেকে বেশি ভালো লাগে। তো আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি, আর সেই সঙ্গে দিয়েছি ম্যাগি মশলা 1 প্যাকেট। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি ভালো করে চালটাকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। আগে থেকেই চুলায় কিন্তু ফুটন্ত গরম পানি রেখে দিয়েছিলাম। ঠিক যতটুকু চাল আমি ইউজ করেছি এখানে, তার দ্বিগুণ পানি কিন্তু এখানে অ্যাড করতে হবে। এই পানির পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি আজকে এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করছি। আমি এখানে 2 লিটারের মতো পানি ব্যবহার করেছি, মানে 2 কেজি পানি ব্যবহার করেছি। এরপর ঢাকনা দিয়ে জাস্ট 5 মিনিটের মতো আমি চুলায় রেখেছি। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এটা খুব হালকা হাতে মিশিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পোলাওটা নষ্ট না হয়ে যায়, মানে একদম ঘেটে না যায়। একজন আপু কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনার তেহারি যে হাঁড়িতে রান্না করেছেন সেই হাঁড়িটা দেখিয়ে দিবেন, আর এই হাঁড়িটা কোথা থেকে নিয়েছেন এবং এটা স্টিলের নাকি সিলভারের। আপু এটা হচ্ছে স্টিলের, আর এটা 100 বছরের গ্যারান্টি। এক কথায় তিনি লাইফ গ্যারান্টি দিয়েছেন। আর এই হাঁড়িটা আমি নিয়েছিলাম শাহালি মার্কেট থেকে। আমার মনে হয় আপনার যে কোনো ক্রোকারিজের দোকানেই এই ধরনের হাঁড়িগুলো এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের। আশা করছি আপনি ডিটেলস সবকিছু বুঝতে পেরেছেন। এরপর আমি বিরিয়ানির মধ্যে অ্যাড করে দিয়েছি আলু বোখারা 6 থেকে 7 পিস। সেই সঙ্গে দিয়েছি 1 মুঠ কিশমিশ, 2 চা চামচ পরিমাণ গোলাপ জল, 2 চা চামচ পরিমাণ চিনি, আর সেই সঙ্গে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। সমস্ত উপকরণগুলো দিয়ে তারপরে আমি আবারও একটু নেড়েচেড়ে একসঙ্গে করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো যেন মিশে যায়। আপনারা চাইলে ঢাকনা দিয়ে এটা ঝাঁকি দিয়েও নিতে পারেন। এখন আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। সমস্ত বিরিয়ানিটা ক্লোজ করে গোল একটা কেকের মতো করেছি। এরপর আমি বেশ কিছু কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন বোটা যেই দিকে থাকে সেই দিকটা গেড়ে দিচ্ছি। আপনারা এভাবে না দিয়ে এমনিতে সামান্য একটু চিড়েও দিতে পারেন, তবে এভাবে দিলে কি হয় শুধুমাত্র ঝালটা বের হবে না, কাঁচামরিচের দারুণ একটা ফ্লেভার বের হবে, আর মরিচটাও আধা সেদ্ধ হয়ে যাবে। কারণ আমার এখানে মরিচের ঝালটার প্রয়োজন নেই, আমার শুধু ফ্লেভারটার প্রয়োজন। তো 15 মিনিট আমি দমে দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনা খুলে দেখছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট ভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। দমে দেওয়ার সময় আপনার চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করেছি তাই আমি কিন্তু একদম লোতে দিয়ে রেখে 5 মিনিটের মতো চুলাটা জ্বালিয়ে রেখেছিলাম। এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ চুলাটা অনেক হিট ছিল, সেই হিটেই কিন্তু আমার বাকিটা সময় হয়ে গেছে। তো আপনারা যারা চুলায় বিরিয়ানিটা রান্না করবেন, গ্যাসের চুলা হোক বা মাটির চুলায় হোক, আপনারা তখন একটা তাওয়া বসিয়ে নেবেন, তারপর একদম লো ফ্লেমে জালটা ধরিয়ে দিবেন। আর বিরিয়ানি গরম থাকা অবস্থায় ঢাকনা দেওয়া থাকলে এমনিতেও সেই বিরিয়ানিটা ভাপেই হয়ে যায়। যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম ঝরঝরে, আর মাশাল্লাহ খেতেও অসাধারণ ছিল। তো এরপর সন্ধ্যার সময় আমি বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম। তো এটার রেসিপি আর আপনাদের সঙ্গে শেয়ার করার মতো এত এনার্জি ছিল না, তাই আমি কিন্তু তেমন কোনো রেসিপি আকারে এটা শেয়ার করিনি, কারণ সময়ও ছিল না আর শরীরটা ভালো লাগছিল না। সবকিছু কিন্তু ক্যামেরা বন্দি করতে ভালো লাগে না। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন আপনাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করে দিব। আর এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। পিঠা ভাজতে ভাজতে হঠাৎ করে চোখ গেল বাহিরে আকাশের দিকে, আর যা দেখলাম একদম আমি তো অবাক। এত সুন্দর আকাশ, মনে হচ্ছিল যদি আমার দুটো ডানা থাকতো তাহলে হয়তো বা ওই আকাশেই উড়ে যেতাম। তো কিছু সময় আমি কিন্তু সেটা ক্যাপচার করেছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি। তো পিঠা ভাজতে ভাজতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে, যেটা আজকে এখনো করা হয়নি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই যে দেখুন আকাশটা কতটা সুন্দর। আকাশ দেখতে দেখতে বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল বাংলা বর্ণমালায় এমন একটি বর্ণ আছে যার মধ্যে একটি ছেলে এবং মেয়ের নাম লুকিয়ে আছে, বলুন তো বর্ণটি কি? বর্ণটি ছিল চন্দ্রবিন্দু।
একটি ছেলের নাম চন্দ্র আর একটি মেয়ের নাম বিন্দু। ধাঁধার সঠিক উত্তর যিনি সর্বপ্রথম কমেন্ট করে দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, যে ব্যক্তি প্রথম ঘড়ি তৈরি করেছিল সেই ব্যক্তি কিভাবে বুঝলো যে এখন কয়টা বাজে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।